কিভাবে বেশি হলাম? আমার কি একটু একটু আবদার থাকতে পারে না? এটা কেমন টাইপের আবদার? তুমি তো জানো রাফাকে রেখে আমি বের হতে পারবো না। চেষ্টা করো, পারবে। অবুঝের মতো করছো। একদমই না। আমি জানি আপনি চাইলেই পারবেন। ফাঁদে ফেলছো। কিছু পেতে হলে কিছু দিতে হয়। এতটুকু না করলে আমি কিছুই বলবো না। এখন বাকিটা আপনার খুশি আপা। বলে হাসতে হাসতে প্রেম কলটা কেটে দিল। আর সে আর রাগে ফুঁসতে লাগলো। অন্য সময় নিজে দৌড়ে চলে আসে দেখা করার জন্য, আর এখন কিনা বাহানা দিচ্ছে আমাকে। বিরক্ত নিয়ে জামিলাকে কল দিয়ে বলে দিল যেন বাসায় আসে সে একটু বের হবে, কারণ বাইরে একটু ইমার্জেন্সি কাজ আছে। জামিলা সহ আর তার মা বাবাকে রুমে দিয়ে রাফাকে চকলেটের কথা বলে আরশিয়া প্রেমকে জানিয়ে রাখা জায়গার উদ্দেশ্যে বের হলো। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, হালকা ঠান্ডা বাতাস। আরশিয়া লং একটা হালকা গোলাপি রঙের জামা পরেছে, কালো হিজাব দিয়ে সম্পূর্ণ মাথা ঢেকে নিয়েছে। ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক, চোখে কাজল, ব্যাস এইটুকুই। বাইরে ঝিরিঝিরি বৃষ্টির ফোঁটা সারা শরীরে পড়লেও মুখটাতে বৃষ্টির ফোঁটাগুলো যেন সাদা শিশির রূপে মুক্তা পড়ে আছে। ভীষণ স্নিগ্ধ লাগছে মেয়েটাকে। নির্দিষ্ট স্থানে প্রেমের আগে আরশিয়া এসে পৌঁছানোর আগে ছায়াতলে যাওয়ার আগে সেই দিনে সেই ভদ্রলোক আরশিয়াকে ডেকে বলল, এইভাবে বৃষ্টিতে ভিজতেছেন যে, অসুস্থ হয়ে যাবেন তো। আরশিয়া উক্ত ব্যক্তিটির দিকে দৃষ্টি দিয়ে বোঝার চেষ্টা করলো আসলে কে সে। সুশীল ভদ্র প্রকৃতির ছেলেটা মুখটা দেখার পরেই এতটুকু বুঝতে পারল যে সেটাকে আগে কোথাও দেখেছে, কিন্তু এখনই মনে পড়ছে না যে কোথায় দেখেছে। আরশিয়াকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে ভদ্রলোক আবার জিজ্ঞেস করলো, পিচিটা কেমন আছে? পা কি ঠিক হয়েছে তো? রাফার কথা শুনতেই আরশিয়ার মনে পড়ে গেল এটা তো সেই লোক যে কিনা রাফাকে হসপিটাল পর্যন্ত নিয়ে গিয়েছিল। মনে পড়তেই আরশিয়া কিছু বলতে নেবে অমনি ভদ্রলোক তাড়া দিয়ে বলল, এখানে নয়, ভিজে যাচ্ছেন তো, ছায়াতে গিয়ে কথা বলি। আরশিয়া সৌজন্যমূলক হাসি দিয়ে তার সাথে সম্মতি প্রকাশ করে প্রেমের জন্য বরাদ্দ করা জায়গাতে এসে বসলো। ভাবলো ওনার সাথে কথা হয়ে গেল আর প্রেমের জন্য অপেক্ষা করা হয়ে গেল। আরশিয়াকে ভাবান্তর দেখে ভদ্রলোক আবার জিজ্ঞেস করলো। কি যেন বলতে চেয়েছিলেন, এবার বলতে পারেন। লোকটার ভদ্রতা দেখে আরশিয়া স্বস্তি পেল যেন। কিছুটা আয়েশ করেই বলল, আসলে সেদিন আপনাকে ধন্যবাদটুকু দেওয়ার সুযোগ পেলাম না। এই যে পেয়ে গেলেন সুযোগ। হুম, ধন্যবাদ আপনাকে, অনেকটা সাহায্য করলেন। দেখা হলো বলেই ধন্যবাদ দিচ্ছেন। যাই হোক, বিপদে পাশে থাকা আমাদের সকলেরই কাম্য। জি, তা তো অবশ্যই। ভদ্রলোক এবার নিজের পরিচয় দেওয়ার উদ্দেশ্যে বলল, আমি শাহুন আহমেদ। জি, আমি আরশিয়া জয়নব। ভীষণ মিষ্টি নাম। আরশিয়া হেসে বলল, নামও মিষ্টি হয় বুঝি? নাম আর আপনি দুটোই মিষ্টি। আরশিয়ার এবার আর হাসি পেল না, কিন্তু তাও হাসার চেষ্টা করলো। এদিকে নিজেকে বেস্টভাবে গুছিয়ে তোলার জন্য প্রেমের রেডি হতে হতে এখানে এসে পৌঁছাতে লেট হয়ে গেল। কালো শার্ট, কালো প্যান্ট, হাতে কালো ঘড়ি, কপালে পরে থাকা শাইনিং কালো চুল, ফর্সা গালে খোঁচা খোঁচা দাড়ি, চোখে কালো সানগ্লাস। সবকিছু মিলিয়ে ফর্সা শরীরে যেন তাকে অন্যরকম সুন্দর লাগছে, যে কারো নজরে পড়ার মতোই সৌন্দর্য তার। বাসা থেকে বিদায় নিয়ে রিফ্রেশ মুডে বাইক নিয়ে বের হলো আরশিয়ার উদ্দেশ্যে। নির্দিষ্ট স্থানে পৌঁছে যেই না আরশিয়াকে কোনো এক ছেলের সাথে বসে থাকতে দেখলো, অমনি তার ফর্সা গাল দুটো লাল বর্ণ ধারণ করলো, চোখ মুখ লাল হয়ে গিয়েছে। আরশিয়া শাওনের সাথে কিছুটা হেসে হেসে কথা বলছে। ব্যাপারটা একজন প্রেমিকের জন্য অবশ্যই কষ্টদায়ক। আর প্রেম সেদিন হসপিটালেও লোকটাকে দেখেছে, কিছু বলেনি, কারণ তখন কিছু বলার মতো পরিস্থিতি ছিল না। কিন্তু আজ আর প্রেম এটা মেনে নিতে পারল না। তাও আরশিয়া তার সাথে জমিয়ে আড্ডা দিচ্ছে, আর এতক্ষণ কিনা প্রেম জোর করে বাসা থেকে বের করতে পারেনি, আর সে এখন হেসে হেসে কথা বলছে। এখন তার এত সময়? রাগে কাঁপছে প্রেম। আরশিয়া শাওনের সাথে কথা বলেও প্রেমের আসার অপেক্ষায় ছিল। একটু পর পর আসার রাস্তায় তাকাচ্ছিল। হুট করে তাকিয়ে দেখে প্রেম আগুন হয়ে তাকিয়ে আছে। প্রেমকে দেখে যে কেউই বুঝে যাবে যে কতটা রেগে আছে। আরশিয়া প্রেমকে দেখেই বসা থেকে দাঁড়িয়ে গেল। প্রেমের অবস্থা দেখে শাওন নিজেও হতবাক হলো, বুঝতে পারল না ব্যাপারটা। আরশিয়া ভয় পেয়ে গেল কিছুটা। কে জানে ছেলেটা কি করে বসে। আরশিয়া তো চেনে প্রেমকে, সে যে কতটা একরোখা। পরিস্থিতি বিগড়ে যেতে দিল না প্রেম। নিজের রাগকে কন্ট্রোল করে সম্পূর্ণ বিষয়টা বোঝার চেষ্টা করলো। আরশিয়া প্রেমের উদ্দেশ্যে সৌজন্যমূলক হাসি দিয়ে আহ্বান করলো। এতে প্রেম কিছুটা স্বস্তি পেল, কেননা সে এটা বুঝতে পারলো যে আরশিয়া লুকিয়ে কোনো কিছু করছে না,
যদি লুকিয়ে কিছু করতো তাহলে নিশ্চয়ই এখন ধরা পড়ে যাওয়ার ভয়ে কুঁকড়ে থাকতো, কিন্তু তা তো করেনি। প্রেম এবার আরশিয়ার ওপর থাকা সম্পূর্ণ রাগটা শাওনের ওপর নিয়ে এসে আরশিয়ার দিকে একগুচ্ছ আর মনে মনে বলছে, আমার আরুর সাথে আলাপ করা হচ্ছে তাই না? বের করছি তোমার আলাপ। কাছে গিয়ে খেয়াল করলো শাওন আহমেদ যথেষ্ট ভদ্র প্রকৃতির একজন লোক, কিন্তু তাই বলে যে তাকে ছেড়ে দেওয়া হবে তেমনটা না। সে যেহেতু এতটা ভদ্র হয়েও মেয়েদের সাথে আড্ডাতে মেতেছে, সেটার জন্য একটু তো ধোলাই খেতে হবে। কিন্তু ভদ্রলোক বলে কথা, একটু অন্যভাবে চাপটা দিতে হবে ভেবে প্রেম হাত বাড়িয়ে হ্যান্ডশেক করে মিষ্টি এসে বলল, আমি আয়মান আশওয়াদ প্রেম। জি, শাওন আহমেদ। নাইস টু মিট ইউ। নাইস টু মিট ইউ টু। দুজনের সুন্দর সাক্ষাৎকার দেখে আরশিয়া মনে মনে খুশি হলো, আর মনের ভয়টা কেটে গেল। প্রেম যেই ভয়ঙ্কর রূপ দেখিয়েছিল, না জানি কি করে ফেলতো। এবার প্রেম আরশিয়াকে ট্র্যাপে ফেলানোর উদ্দেশ্যে বলল, কি ব্যাপার আরু, উনি বুঝি তোমার বন্ধু? আরশিয়া আর শাওন কিছুটা থমকালো। এখন কি উত্তর দেওয়া যায়, কারণ বন্ধুত্ব বলতে কিছু হয়নি তাদের, জাস্ট একটু কথা হয়েছে কেবল। প্রেম সবকিছু বুঝেও না বোঝার ভান করে আরশিয়াকে কিছু বলার সুযোগ না দিয়েই আবার বলে উঠল, যাই হোক, মিস্টার শাওনকে আমাদের বিয়ের কথা বলেছো তো? যতই হোক তোমার বন্ধু বলে কথা। আর এই যে শাওন ভাইয়া, আপনাকে কিন্তু অবশ্যই আসতে হবে বিয়েতে। আরশিয়া শাওন হতবিহ্বল হয়ে তাকিয়ে আছে প্রেমের দিকে। প্রেম এবার আরশিয়ার কাঁধে হাত রেখে শাওনের উদ্দেশ্যে হাসতে হাসতে বলল, দেখছেন, মেয়েটা লজ্জা পাচ্ছে। এত লজ্জা পায় মেয়েটা, ভবিষ্যতে আমার যে কি হয়। আরশিয়া এবারও কিছু বলতে নেবে অমনি মুখের কথা টেনে নিয়ে প্রেম নিজেই বলতে শুরু করলো, আরে লজ্জা পাচ্ছ কেন? বিয়ের কার্ড নিয়ে সমস্যা তো। সেটা নিয়ে কিসের লজ্জা? আসলে শাওন ভাইয়া বিয়ের কার্ড এখনো কমপ্লিট হয়নি তো, তাই আর লজ্জা পাচ্ছে। সে আসলে চেয়েছিল সবাইকে কার্ড দিয়ে বিষয়টা জানাবে। শাওন কিছুটা মিনমিনিয়ে বলল, না, সমস্যা নেই, আমি অবশ্যই আসবো। আপনারা বরং বসেন, আমি আসছি তাহলে এবার। হুম, সাবধানে যাবেন। শাওন চলে যেতেই আরশিয়া দাঁড়িয়ে থাকা থেকে ঠাস করে বসে পড়ল। এতক্ষণ যেই রাগ প্রেমের ছিল, সেই সম্পূর্ণ রাগটা এখন আরশিয়ার চেহারায় দেখা যাচ্ছে। প্রেম এবার আরশিয়ার দিকে অনেকটা ঝুঁকে এসে জিজ্ঞেস করলো, কি ব্যাপার আরু শোনা, রাগ হচ্ছে বুঝি? তো রাগ হবে না? ওমা, রাগ কেন হবে শুনি? এই যে এতগুলো মিথ্যে কথা বললে। তাতে কি হয়েছে? সে কি তোমার বয়ফ্রেন্ড লাগে যে কোনো সমস্যা হবে? তাই বলে এভাবে মিথ্যা বলবে? তাতে কোন সমস্যাটা হচ্ছে শুনি আমি, বলো আমাকে। সে কি তোমার বয়ফ্রেন্ড নাকি বন্ধু, কোনটা? কোনোটাই না। তাহলে সে সব জানাতে তোমার এত মাথা ব্যথা হচ্ছে কেন বলো তো? তাই বলে সবাইকেই মিথ্যে কথা বলে বেড়াবে নাকি? দরকার পড়লে তাই করব। আর এটা মিথ্যা না, এটাকে সত্যি করব আমি। জাস্ট ওয়েট। আরশিয়া চোখ বড় বড় করে তাকিয়ে আছে প্রেমের দিকে। প্রেম এবার সিরিয়াস ভঙ্গিতে বলল, ছেলেটার ভাগ্য ভালো যে সে তোমার বন্ধু হয় না। যদি এরকম কিছু হতো তাহলে আমি যে কি করতাম সেটা তুমি ভাবতেও পারছো না। কিছু হয় না বলে বেঁচে গেল। আরশিয়া শুকনো গলাটা ভিজানোর উদ্দেশ্যে টেবিলে থাকা গ্লাসটা হাতে নিয়ে পানিতে চুমুক দিল। গ্লাসটা রাখার পরে প্রেম সেম জায়গায় চুমুক দিয়ে পানি খেতে খেতে বলল, এবার বলো তো শুনি, কি কথা হচ্ছিল শাওনের সাথে? তেমন কিছু না, এমনি সেটাই বলো। একটা সামান্য বিষয় নিয়ে কথা হচ্ছিল। এটাও তোমাকে বলতে হবে? একটা সামান্য বিষয়ে তোমার বলতে সমস্যা হচ্ছে কেন? সমস্যা হচ্ছে বলেই আমি শুনতে চাই। বলবো না আমি। এই না বললে সামান্য বিষয়? তা এই সামান্য বিষয়ে বলতেই আপনার এত সমস্যা? ঠিক আছে, বলতে হবে না, আমি যাচ্ছি। প্রেম যেতে নিলে আরশিয়া প্রেমের হাত ধরে আটকানোর চেষ্টা করে বলে, বসো বলতেছি। প্রেম চুলে হাত দিয়ে চুল নাড়তে নাড়তে মুচকে এসে বসে পড়ল। কি বলেন আপু? আরশিয়া তিক্ত মুখে বলল, হঠাৎ এখানে দেখা হয়ে গেল, তাই সেদিনের জন্য ধন্যবাদ দিচ্ছিলাম। ও আচ্ছা, এখন থেকে যা কিছু দেওয়ার হয় আমাকে দিবে। মানে তোমাকে কেন দিব? ধন্যবাদ পাওয়ার মতো কাজ করেছে সে, আর আমি ধন্যবাদ দিব তোমাকে? আর ইউ সিক? ইয়েস, আই অ্যাম সিক। ওকে, সরাসরি যাকে তাকে কিছু দিতে হবে না, আমাকে দিবে। আমি তোমার হয়ে পৌঁছে দেব। প্রেমের এমন উদ্ভট কথাবার্তায় আরশিয়া খুব বিরক্ত হলো, কিন্তু উপায় নেই, তাকে এখন অনেক কিছু জানতে হবে প্রেমের কাছ থেকে। তাই কোনো কিছু নিয়ে ঝামেলা করলে চলবে না। আরশিয়া এবার নিজেকে স্বাভাবিক করে প্রেমের উদ্দেশ্যে বলল, ঠিক আছে, বাদ দাও। যেটা জানার জন্য আসছি সেটা বলো। এক্ষুনি আসছি, একটু প্রেম হবে, আড্ডা হবে, তারপর ওইসব রেস্ট্রিক্টেড কথাবার্তা হবে। দেখো,
ওগুলো আমার জন্য জরুরি, তাই ওগুলো বলো আগে। আমার জন্য জরুরি এখন কিছু খাওয়া। ঠিক আছে, কি খাবে বলো? খেতে খেতে না হয় বলো। না, তুমি কিছু খাবে না? না, আমার কিছু খাওয়ার মতো মুড আর খিদে কোনোটাই নেই। না না, একদম মানি না, খেতেই হবে। প্রেমের বেশি বেশি করাটা আরশিয়ার এবার খুব বিরক্ত লাগলো। প্রেমকে মানানোর জন্য আরশিয়া একটা আইসক্রিম নিল। প্রেম কোল্ড ড্রিঙ্কস খেতে বলল। সুন্দর লাগছে আপনাকে সিনিয়া আপু। আইসক্রিম খেতে খেতে আরশিয়া অন্যমনস্ক হয়ে বলে দিল। তোমাকেও সুন্দর লাগছে। প্রেম খুশিতে লাফিয়ে উঠল। সে সুন্দর এটা যে এই প্রথম কোনো মেয়ের থেকে শুনেছে ব্যাপারটা এমন নয়, কিন্তু নির্দিষ্ট মানুষের কাছ থেকে এই বাক্যটা শুনেও আলাদা শান্তি পাওয়া যায়, যেটা প্রেম পেয়েছে। মুখ ফসকে এমন কথা বেরিয়ে গেছে ভেবে আর সে এবার মাথায় হাত রেখে ভাবছে, নিশ্চয় প্রেম এটাকে নিয়েও এখন এক দফা কাহিনী করবে। আর সে খুব সিরিয়াস হয়ে বলল। এবার তো অন্তত কিছু বলো। প্রেম বসে থাকা সিটে হেলান দিয়ে বলল। বলো কি জানতে চাও? নীলিমার ব্যাপারে যা জানো আমাকে বলো সবটা। তাহলে আগে বলো নীলিমাকে তোমার কি হয়? নীলিমা আমার বেস্ট ফ্রেন্ড। জাস্ট শাট আপ। এই বেস্ট ফ্রেন্ড শুনতে চাচ্ছি না আমি আর। অন্য আর কি সম্পর্ক তার সাথে তোমার সেটা বলো। আর সে কিছুটা ভয় পেল প্রেমের ধমকে। তারপর বলল। আমার ভাবি হয়, বড় ভাই আর বউ। রাফার আম্মু? হুম। চলে গেছে কেন? এটা জানার জন্যই তাকে এত বছর ধরে খুঁজে বেড়াচ্ছি। খুঁজে পেলে কি হবে? সমাধান হবে অনেক কিছুর। পালিয়েছে নাকি কাউকে নিয়ে? হুম। কাকে নিয়ে পালিয়েছে জানো? আমার ছোট ভাই শহীদুলকে নিয়ে। আরশিয়ার মুখের কথা শুনে প্রেম হেলানটা ছেড়ে দিয়ে সোজা হয়ে বসলো। প্রেম অবাক হয়ে জিজ্ঞেস করলো। তার মানে তোমার ছোট্ট ভাই বড় ভাবিকে নিয়ে পালিয়েছে? আরশিয়া ছোট্ট করে জবাব দিল। হুম। আরশিয়ার মুখটা একদম ছোট্ট হয়ে আসলেই রাগে দুঃখে কষ্টে মুখ মিয়ে গেল। প্রেম আরশিয়ার উদ্দেশ্যে খুব যত্ন নিয়ে জিজ্ঞেস করলো। ওরা চলে গেছে, ওদের সব দোষ, কিন্তু তোমাকে কেন এগুলো নিয়ে আপসেট দেখায়? তোমার কি দোষ? বড় ভাইয়া আমাকে দোষারোপ করে। হোয়াট? কিন্তু তোমাকে কেন? তুমি তুমি পালিয়ে যাওয়ার জন্য সাহায্য করেছো? ওনার ধারণা এটাই, আমার বেস্ট ফ্রেন্ড ছিল নীলিমা, আমি তাকে বড় ভাইয়ার বউ করে এনেছিলাম। তার সাথে আমার খুবই ভাব ছিল, যে কারণে ভাইয়া মনে করে তার পালিয়ে যাওয়া নিয়ে আমি সব জানি। তার মানে উনি তোমাকে ভুল বুঝছে? হুম। আর এই জন্যই নীলিমাকে আমার চাই, যেন ভাইয়া অন্তত আমাকে ভুল না বোঝে। আর কতকাল সংসারে এভাবে ঝামেলা লেগে থাকবে বলো? নীলিমা চলে গেছে ভালো কথা, কিন্তু আমাদের সংসারে রেখে গেছে যত ঝামেলা। ভাই আমাদের কারোর সাথে আর আগের মতো মিলেমিশে থাকে না, নিজের মতো করে থাকে। এগুলো আমি আর নিতে পারছি না। এখন আমি এগুলো সহ্য করছি, কয়েকদিন পর আমার ছোট্ট রাফা বড় হবে, তাকেও এসব সহ্য করতে হবে। আমি কখনোই চাই না রাফা এসব সহ্য করুক। আমি রাফাকে সুন্দর পরিবেশ পরিস্থিতি আর পরিবার দিতে চাই, একটা ভালো পরিবারই দিতে পারে, সুন্দর একটা জীবন। প্রেম আরশিয়ার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে জিজ্ঞেস করলো। তোমার ছোট ভাই এরকমটা কিভাবে করলো? সেটাই তো সবার প্রশ্ন। তাকে পেলে না হয় জিজ্ঞেস করে নিতাম। যদি আমি তাদের খোঁজ এনে দিই? সত্যি দিতে পারবে? অনেক উপকার হয় প্রেম, দাও প্লিজ। তার বিনিময়ে আমি কি পাবো বলো? এখন ফাজলামো করার সময় না প্রেম। ফাজলামো না, আমি সিরিয়াস বলছি। আমি এত উপকার করব, তো তার বিনিময়ে আমাকে কিছু দিতেই হবে। ঠিক আছে, দিব। কি চাই বলো? পরে চেয়ে নেব। কথাটা বলেই প্রেম সিট ছেড়ে দাঁড়িয়ে গেল চলে যাওয়ার উদ্দেশ্যে। আরশিয়া তড়িঘড়ি করে জিজ্ঞেস করলো। চলে যাচ্ছ যে? ভয় নেই, সবকিছু খোলাসা করেই তোমার সামনে নিয়ে হাজির হব। এটা অন্তত বলে যাও যে নীলিমাকে তুমি চেনো কিনা। অবশ্যই চিনি। হুম। কিভাবে চেনো? কি হয় তোমার? আমার ফুফাতো বোন, যদিও তাকে ফুফাতো বোন বলতে আমার লজ্জা লাগে। কথাটা বলেই প্রেম হনহন করে বেরিয়ে গেল। আরশিয়া বিস্ময় নিয়ে প্রেমের যাওয়ার দিকে তাকিয়ে রইল। পরিবেশ স্বাভাবিক। রাফার পাটা আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো হয়ে গেছে, কিছুটা হাঁটতে পারছে এখন। তখন ভোর 6:35। আরশিয়া ঘুমন্ত রাফার পাশে বসে বসে ভাবছে অনেক কিছুই। হঠাৎ মনে হলো আজকে 2 দিন যাবৎ প্রেমের কোনো খোঁজ খবর নেই। কেমন ফাঁকা ফাঁকা লাগছে যেন। যে ছেলে সারা দিন রাত মাথা খায়, আর তার কিনা কোনো খোঁজ খবর নেই। 2 দিন হয়ে গেল। আরশিয়া অনেকবার চেয়েও নিজ থেকে কোনো খোঁজ নিতে পারল না। কেন পারল না এটা তার জানা নেই। শুধু এতটুকু জানে যে খোঁজ নিতে মন চাচ্ছে কিন্তু পাচ্ছে না, কোনো কিছু আটকিয়ে রেখেছে বোধহয়।
আবার এটাও ভেবে চিন্তা হচ্ছে যে প্রেম তো বলেছিল সব কিছু খোলাসা করবে, তাহলে কই সে? বসে থাকায় অবস্থায় আরশিয়ার ফোনে কল আসলো। আরশিয়া যেন কারো ফোন কলের অপেক্ষাতেই ছিল। ফোনটা বাজতেই তড়িঘড়ি করে রিসিভ করে কানের পাশে ধরে কিছুটা ফুফিয়েই বলে উঠল, প্রেম? জি ম্যাম, প্রেম। একটু খোঁজ খবর নেওয়া যায় না নাকি? আসলে কি? কিছু না। না না, বলেন, আমি শুনবো। ভালো আছো? ছিলাম না, তবে এখন ভালো আছি কি না জানি না, কিন্তু শান্তি লাগছে। ভালো না থাকার কারণ? অনেক কারণ আছে। কয়েকটা বলো শুনি। সবচেয়ে বড় কারণ, আপনাকে 2 দিন একটুও বিরক্ত করা হয়নি, তাই ভালো নেই। বিরক্ত করো নাই কেন? কারণ তো আছে, তা না হলে কি আর আরুকে বিরক্ত না করে থাকি? কারণটাই বলো। চুপ। কি হয়েছে? শোনো, বলো। একটু কাছে আসো। ফোনে কিভাবে কাছে যাব? মনে মনে আসো না। আচ্ছা, আসলাম। সত্যি আসলে নাকি? তুমিই তো বললে। মজা নিচ্ছ? এই না না, শোনো প্লিজ। না, তুমি তো মজা নিচ্ছ। আচ্ছা সরি আরু রানী। লাগবে না। আচ্ছা শোনো না, শুনছি। ভালোবাসি। আগেও শুনছি। আর শুনতে ইচ্ছে করে না বুঝি? জানি না। মৃত্যুর আগ পর্যন্ত শোনানোর ব্যবস্থা করছি, ওয়েট করো। তার মানে মারা গেলে আর বলবে না, অন্য কাউকে বলবে? আরে পাগলি, তখন যদি বলিও তুমি তো শুনবে না। হয়েছে। আচ্ছা রাফার শরীর ঠিক হয়েছে তো? আলহামদুলিল্লাহ, অনেকটাই ভালো এখন। ঘুমাচ্ছে নাকি? হুম। তুমি জেগে আছো কেন এত সকালে? তুমিও তো জেগে। আমি তো কাজে জেগেছি। আমিও কাজেই জেগেছি। ভালো করে বাপের বাড়িতে ঘুমিয়ে নেন ম্যাম। কেন? এত কিছু বুঝিয়ে দিতে হয় মেয়েটাকে? বলো কেন এমন কিছু? আচ্ছা শোনো, যেটার জন্য কল দিয়েছি। বলো। আজকে সন্ধ্যায় আন্টি আঙ্কেল ভাইয়া রাফাকে নিয়ে আমাদের বাসায় চলে আসবেন, বুঝতে পারছেন? আরশিয়া বেশ অবাক হয়ে জিজ্ঞেস করলো, মানে? কিন্তু কেন? ইনভাইট করলাম। কোনো কারণ ছাড়াই? উপস, কারণ কেন থাকবে না? এই মেয়ে এত বোকা বোকা কথা কেন বলে রে? তো তোমার উচিত ছিল ডিরেক্ট কারণ সহ উল্লেখ করে বলার। আচ্ছা আমার ভুল হয়েছে, আমাকে মাফ করুন। আর কারণটা হচ্ছে আয়ানের বার্থডে আজকে, তাই তোমরা সবাই আসবে। এখন আমি রাখছি, অনেক কাজ বাকি, তোমাদের অপেক্ষায় থাকবো। আরে শোনো শোনো। আবার কি? কিন্তু আমি রাফাকে নিয়ে না হয় আসতে পারবো, কিন্তু ভাইয়া বাবা ওরা? ওনাদেরকে আমার অলরেডি বলা হয়ে গেছে ম্যাম। আপনি নিজের চিন্তাটা শুধু করুন, বাকিদের চিন্তা করার জন্য আমি আছি তো। সন্ধ্যায় দেখা হচ্ছে, টাটা। প্রেম কল কেটে দিতেই আরশিয়া ভেবাচাকা খেয়ে বসে আছে। এই ছেলে কি বলে গেল এগুলো? দ্রুত পায়ে হেঁটে রুম ছেড়ে বাবা মায়ের রুমে গেল আরশিয়া। আরশিয়াকে দেখেই তার মা ভেতরে যাওয়ার জন্য ডাকলো। আরশিয়া রুমে গিয়ে কিছু হয়নি এমন ভাব নিয়ে বাবার উদ্দেশ্যে বলল, ঔষধ ঠিকঠাক খাচ্ছ তো আব্বু? খাচ্ছি। না বুঝলে আমাকে ডেকো প্লিজ। কথা প্রায় শেষ পর্যায়ে আরশিয়া আমতা আমতা করছে। যেটা বলার জন্য এসেছিল সেটা বলার সাহস পাচ্ছে না। কি করবে ভেবে না পেয়ে রুম থেকে বেরিয়ে যেতে নিলেই আরশিয়ার বাবা ডাকলো। আরে আরশি, শোন তো মা, তোকে তো বলা হয়নি। আরশিয়া যেন প্রাণ ফিরে পেল, তড়িঘড়ি করে বলে উঠল, আম্মু বলো। ওই তোর বন্ধু আরমান কল দিয়েছিল, রাফার সাথে যে পড়ে ওর ভাতিজাটা, ওর নাকি জন্মদিন, আমাদের সবাইকে দাওয়াত করেছে যেতে। আরশিয়া মিনমিন গলায় বলল, তো কি ভাবলে, যাবে? আরশিয়ার আম্মু বলল, ছেলেটা এত করে বললো, না গেলে কেমন দেখায় না? আর ছেলেটার ব্যবহারও অনেক ভালো। আরশিয়া দাঁত কামড়ে মনে মনে বলল, কত যে বজ্জাচ্ছে এটা তো এখনো বোঝো নাই না। আরশিয়ার বাবা বলল, কিরে কিছু বলছিস? তোমরা যাবে কিনা সেটাই জানতে চাচ্ছি। ভাবছি যাব। রাফার বন্ধু আয়ান, তোর বন্ধু আরমান, আমরা না হয় ওদের বাবা মায়ের সাথে বন্ধুত্ব করে চলে আসবো। কথাটা বলে আরশিয়ার বাবা হাসতে লাগলো, সাথে আরশিয়ার আম্মু। ব্যাপারটা আরশিয়ার খুব ভালো লাগলো, মনে যেন একটা প্রশান্তি পেল। বাবা মায়ের খুশিতে সন্তানের সবচেয়ে বেশি সুখ। আরশিয়া জিজ্ঞেস করলো, কিন্তু ভাইয়া সে কি যাবে? রাফাকে লাগিয়ে দে। আরশিয়া একটা হাসিতে রুমে চলে আসলো। কি সুন্দর একটা বুদ্ধি দিল তার বাবা। রুমে এসে দেখে রাফা জেগে আছে। রাফামণি, গুড মর্নিং। গুড মর্নিং ফুপি। চলো ওঠো, ফ্রেশ হয়ে নিন। জানো ফুপি,
একটা স্বপ্ন দেখেছি। ওমা, তাই নাকি? কি দেখলে মনি? মাম্মাকে দেখেছি। আরশিয়া থমকালো রাফার কথায়। সেটা রাফাকে বুঝতে না দিয়ে হেসেই বলল, বাহ, সুন্দর স্বপ্ন তো। হুম, আমার মনে হচ্ছে মাম্মাকে আমি খুব তাড়াতাড়ি দেখতে পাবো। ছোট রাফাকে হতাশ হতে দিল না আরশিয়া, তাই খুব যত্নে বলল, মনি, তুমি তোমার মাম্মার সাথে খুব তাড়াতাড়ি দেখা করতে পারবে। আচ্ছা ফুপি, মাম্মা তো এখানেই আছে, তাহলে আমাদের সাথে দেখা করে না কেন? কোথায় আছে মনি? একটা ওই দিন তো আমি দেখলাম। আরশিয়া বুঝতে পারলো রাফা মিথ্যে বলছে না, তার মানে নীলিমা এখানেই, এ শহরেই আছে। আরশিয়া মনে মনে নীলিমার মুখোমুখি হওয়ার প্রস্তুতি নিল। রাফাকে ফ্রেশ করিয়ে এনে সকালের নাস্তা খাইয়ে দিতে দিতে আরশিয়া বলল, গুড নিউজ আছে তো মনি। কি নিউজ ফুপি, বলো না। আজকে আমরা বেড়াতে যাব। ওয়াও, সত্যি? কোথায় যাব? আজকে তোমার ফ্রেন্ড আয়ানের বার্থডে, আমাদেরকে ইনভাইট করলো যে। নিশ্চয়ই প্রেম মামা বলেছে যেতে। কিভাবে বুঝলে? কারণ আয়ান তো ছোট্ট মানুষ, সে কি আর বলতে পারবে? ওরে, আমার রাফা তো অনেক বড়, সে তো সব বলতে পারে, তাই না রাফা? ইয়েস, পাপ্পা বলেছে আই এম বিগ গার্ল। রাফা তো অবশ্যই বিগ গার্ল, কিন্তু এখন যে তোমাকে একটা বিগ কাজ করতে হবে, পারবে? বলো কি কাজ? আমি তো সবই পারি। ও, সব পারো না? ওকে, তাহলে এই যে নাও ফোনটা, আর তোমার পাপ্পাকে কল করে জানাও যে তোমার সাথে যেন সন্ধ্যায় আয়ানদের বাসায় যায়। ওকে, এক্ষুনি বলছি। পাপ্পা গেলে তো আরো মজা হবে। রাফা ফোন কানে নিয়ে বসে আছে। কিছু সময় পর অফিসে থাকা আশাদুল কল রিসিভ করলো। অবশ্য কল দেখেই বুঝতে পারছে রাফা হবে, কারণ আশিয়ার মোবাইল দিয়ে কল গেলে নিঃসন্দেহে সেটা রাফারই কল থাকে। তো উনি কলটা রিসিভ করেই বলল, কি করেছে রাফা মা? নাস্তা করছি পাপ্পা। গুড গার্ল। ইয়েস, থ্যাংক ইউ পাপ্পা। ইউ আর মোস্ট ওয়েলকাম আম্মু। আচ্ছা পাপ্পা, তোমার কি মন ভালো? আম্মু, আমার মন ভালো। কেন বলো তো? আজকে কি তাড়াতাড়ি বাসায় আসতে পারবে? কিন্তু কেন? জানো না, আজকে তো আমার ফ্রেন্ডের জন্মদিন, ওখানে যেতে হবে। ওরে বাবা, আমার মেয়ের ফ্রেন্ড হয়ে গেছে। বাহ। বলো না, যাবে কি না? ফুবেকে নিয়ে চলে যাও। ফুপি যাবে, দাদা, দিদি সবাই যাবে, তুমিও যাবে। সবাই যাবে। ঠিক আছে আম্মু, চলে আসবো আমি। ইয়ে, আমার ভালো পাপ্পা। তুমিও। এখন রাখি, পাপ্পা কাজ শেষ করে চলে আসবো। ওকে, টাটা। বেশ জাঁকজমকপূর্ণভাবে সাজিয়েছে প্রেম তাদের বাসাটা। সব কাজ শেষ করে প্রেম অধীর আগ্রহে বসে আছে আরশিয়ার উদ্দেশ্যে। আরশিয়া রাফাকে সুন্দর একটা পুতুল গ্রাউন্ড পরিয়ে একেবারে রাজকন্যা বানিয়ে দিয়েছে। যে কেউই দেখলেই রাফাকে কোলে তুলে আদর করতে ইচ্ছে করবে। সবাই সুন্দরভাবে রেডি হয়ে রওনা দিয়েছে। আরশিয়াও বেশ পরিপাটি হয়ে বের হলো। রাফার মতোই সিম্পলের মধ্যে একটা লং গাউন পরেছে আরশিয়া। রাফা আর আরশিয়াকে দেখে জোড়াশালিক মনে হচ্ছে। প্রেমের দেওয়া ঠিকানায় আরশিয়ারা এসে উপস্থিত হলো। ইয়া বড় হলরুমে অনেক মানুষ এসেছে। আরশিয়া কিছুটা অস্বস্তি বোধ করছিল। রুমে ঢুকতেই প্রেম দৌড়ে এসে ওদেরকে স্বাগতম জানালো। বাবা মায়ের সাথে পরিচয় করিয়ে দিল। যেটা করলো না সেটা হলো প্রেমের ফুপির সাথে কারো যেন দেখাটাও যেন না হয় সেই ব্যবস্থা করলো। সবাই বেশ আনন্দ করছে। রাফাকে যে পারছে সেই কোলে তুলে আদর করছে। প্রেম এক সুযোগে আরশিয়ার পাশে এসে দাঁড়িয়ে ফিসফিস করে বলল, দেখছো, সবাই রাফাকে কোলে নিয়ে আদর করছে। করবে না? মাশাআল্লাহ, কত কিউট লাগছে আমার মেয়েটাকে। তোমাকে তো অনেক কিউট লাগছে। আমিও কি তোমাকে কোলে নিয়ে আদর করতে পারবো? ছি ছি, কিসব কথাবার্তা এগুলো? প্রেমের দুষ্টুমি কি আর শেষ আছে? সে তার মতো দুষ্টুমি করছেই। আরশিয়াও হাসাহাসিতে মেতেছে। প্রেমের ভাবির সাথেও পরিচয় হয়ে জমিয়ে আড্ডা দিচ্ছে। এত সব কিছুর ভিড়ে হঠাৎ আরশিয়া দেখতে পেল নীলিমাকে। আরশিয়ার আত্মা কেঁপে উঠল। স্বপ্নে দেখছে না তো? বারবার তাকালো। হ্যাঁ, এটা তো নীলিমাই। শরীর কাঁপছে আরশিয়ার। হুট করেই প্রেমের দিকে তাকালো আরশিয়া। প্রেম কেমন রহস্যজনক একটা হাসি দিল আরশিয়ার দিকে তাকিয়ে। যে হাসিটা খুবই ভয়ঙ্কর লাগলো আরশিয়ার কাছে। নীলের মধ্যে ধূসর কালারের পায়রে একটা শাড়ি,
কোমর অবধি মেলে রাখা চুল অবাধ্য হয়ে উঠছে, মুখের মিষ্টি হাসির আভা। হাতে কোল্ড ড্রিঙ্কসের গ্লাস নিয়ে সামনে দাঁড়িয়ে থাকা সুপুরুষটার সাথেই হেসে হেসে কথা বলছে নীলিমা। দূর থেকে আরশিয়া সেটাই দেখছে আর ভাবছে, এই সেই নীলিমা যে আমার বেস্ট ফ্রেন্ড ছিল, যাকে ছাড়া আমার একটা দিনও কাটতো না। সেই স্কুলে থাকাকালীন সময়ের বন্ধুত্ব তোর আমার। তোকে এতটাই ভালোবাসতাম যে যখন শুনলাম তোর মধ্যবিত্ত পরিবারের সামর্থ্য নেই আর তোকে পড়াশোনা করানোর কোনো এক পাড়ার চাচার সঙ্গে তোর বিয়ে ঠিক করেছিল, আমি এসব শুনে সহ্য করতে পারিনি। ভেবেছিলাম তোর মতো এমন রূপবতী একটা মেয়ের এমন জায়গায় বিয়ে হতে পারে না। তুই তো আগে থেকেই সুন্দরী ছিলি খুব। স্কুলে কত ছেলে তোর পেছনে ঘুরতো, সে কি আর আমার জানা ছিল না? ছিল তো সব কিছুই জানা। এমন সুন্দর একটা মেয়ের পড়াশোনার বিচ্ছেদ ঘটবে আর এমন একটা মানুষের সাথে বিয়ে হবে শুনে সেদিন আমার মাথা কাজ করছিল না। আবার এটাও মাথায় ঘুরছিল যে তোর বিয়ে হয়ে গেলে আমার কি হবে। আমি যে তোকে নিজের বোনের মতো দেখতাম। সেদিন বাসায় যখন ছোট বাচ্চাদের মতো হাত পা ছড়িয়ে কান্নাকাটি শুরু করেছিলাম, তখন বাবা মা কেউই পারলো না আমাকে সান্ত্বনা দিতে, কিন্তু আমার ভাইয়া সে পেরেছিল। আমার বোকা বোকা কান্না দেখে ভাইয়া সেদিন হেসে বলেছিল, রেন্টের জন্য কেউ এভাবে কাঁদে নাকি রে গাদি? আরশিয়া আমি আরো বেশি কাঁদতে কাঁদতে বলছিলাম, নীলি কি আমার শুধু ফ্রেন্ড? সে তো আমার বোনের থেকেও বেশি। আমার মায়ের পেটের বোন নয়, কিন্তু নীলু আমার মায়ের পেটের বোনের থেকেও বেশি। ভাইয়া তখন হেসে বলল, তাহলে আমাদের বাসায় নিয়ে আসার ব্যবস্থা কর। ছোট্ট মাথায় ভাইয়ার কথার বোধগম্য হলো না তেমন। কান্না ভেজা চোখে বোকার মতো ভাইয়ার দিকে তাকিয়ে রইলাম। দেখে ভাইয়া মাথায় থাপ্পড় মেরে বলল, ন্যাকা কান্না করতে হবে না, আর যা ফ্রেশে আয়। তোর বোনকে আমাদের বাসায় নিয়ে আসার ব্যবস্থা করছি। আমি তখনও বুঝিনি ভাইয়া ঠিক কি করতে চাইছে, শুধু বুঝেছিলাম ভাইয়া বলতে নীলুকে আমাদের বাসায় এনে রাখবে। রাত 9টা বাজে যখন ভাইয়া আমার পরিবারের সবাইকে নিয়ে বিয়ের কাজ সম্পূর্ণ করে নীলুকে বউয়ের সাথে আমার রুমে এনে বসিয়ে রাখলো। তখন আমি কেবল অবাক হয়ে নীলুর শরীরে হাত দিয়ে দেখছিলাম, সত্যি নীলু তো। আমার কেমন স্বপ্ন স্বপ্ন লাগছিল। ভাইয়াকে জড়িয়ে ধরে সে কি কান্না, খুশির কান্না। ভাইয়া ছোট থেকে আমাকে খুব ভালোবাসতো, কিন্তু এতটা যে আমাকে ভালোবাসে সেটা আমি জানতাম না। আমার কান্নাকাটি সহ্য করতে না পেরে নীলুকে ঘরের বউ করে নিয়ে আসলো। নীলুর পরিবার থেকে কোনো রকম সমস্যা ছিল না, কারণ তাদের অনুযায়ী আমার পরিবার আর আমার ভাই ছিল রাজকুমার। আর আমার পরিবারে তেমন কোনো সমস্যা ছিল না, কারণ আমার বাবা মায়ের কাছে সন্তানের খুশির থেকে বেশি আর কিছুই হতে পারে না। কত সুখের দিন কাটতো আমাদের সবার। বিয়ের 3 মাস যেতে না যেতেই তুই সবাইকে খুশির খবর দিলি। আমি সুখী হব খবরটা পেয়ে তোকে জড়িয়ে ধরেছিলাম। কি আনন্দের সেই দিনগুলো, আহা! এত সুখ কি আর কপালে সয়? তারপর তারপর কি করলি এটা তুই নীলু? আমরা তো কেউই ধারণাও করতে পারিনি তুই আমারই ছোট ভাইয়ের সাথে পালিয়ে যাবি। ছি 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 নীলু, ছি! এই তোকে আমি এত এত ভালোবেসেছিলাম, জানিস? তোকে খুব জিজ্ঞেস করতে ইচ্ছে করে যে তুই আসলে আমাকে কখনো বন্ধু হিসেবে হলেও ভালোবেসেছিলি তো? বোনটা হয় বাদিয়ে দিলাম, অন্তত বন্ধু হিসেবে এই যে এত এত কথা, এগুলো মনে মনেই বলি, কখনো কাউকে বলার সুযোগ হয়নি। হবেই বা কিভাবে? যেই নীলুর কাছে সকল কথা ঝুড়ি নিয়ে বসতাম, সেই নীলুকে নিয়ে কি অন্য কারোর সাথে আলাপ করা যায়? এসব ভাবতে ভাবতেই আরশিয়ার চোখ ভিজে এলো। প্রেম প্রথম থেকে শেষ পর্যন্ত আরশিয়াকে নজরে নজরে রাখছে। আরশিয়ার চোখে পানি দেখে দ্রুত পায়ে হেঁটে আরশিয়ার কাছে চলে আসলো। খুব আড়াল করেই একটা হাত নিজের হাতের মুঠোতে শক্তভাবে ধরে নিজের রুমের উদ্দেশ্যে চলে গেল। এই মুহূর্তে আরশিয়ার কোনো বোধগম্য নেই যে সে প্রেমের সাথে জোরাজুরি করবে কিংবা ঝামেলা করবে। তাই প্রেমের সাথে এলোমেলো পায়ে হেঁটে চলল রুমে। ভীষণ সুন্দর গুছানো রুম, গান গাওয়ার অনেক বাদ্যযন্ত্র দেখা যাচ্ছে সারিভাবে সাজিয়ে রাখা। আরশিয়া বুঝতে পারলো প্রেম গান গাইতে জানে। এই মুহূর্তে আরশিয়ার মুড তেমন ভালো নেই, তবে প্রেমের রুমের পরিবেশটা তাকে কিছুটা স্বস্তি দিচ্ছে, কারণ পরিবেশেও অনেক সময় অনেক কিছু হয়। আর প্রেমকে দেখে বোঝার উপায় নেই যে সে এতটা গোছালো। অবশ্য নিজেকে গুছিয়ে রাখে ভালোভাবেই। আরশিয়া বিছানায় বসে আছে। ব্যালকনি থেকে ঘুরে এসে প্রেম ডিরেক্ট আরশিয়ার পায়ের নিচে ফ্লোরে হাঁটু গেড়ে বসে পড়ল। আরশিয়া ধমকে উঠল, এই ছেলে এখানে বসছো কেন? ওপরে বসো। আমার রুম, আমার যেখানে খুশি বসবো। ঢং। তার নিচে কি?
তোমাকে দেখছি, উপরে বসে দেখা যায় না? এভাবে দেখতে ভালো লাগছে। হায় রে, প্রেমের ভূত মাথায় চাপলে যে পোলাপান কত কিছু করে। এই ভূত তো ছেড়ে যাওয়ার না রে সিমারাপু। হয়েছে এখনো কিছুই হয়নি, মানে? অনেক কিছু হওয়ার বাকি। একদম বদমাশি করবা না। এই মেয়ে, আমি কি শুধু বদমাশি করি? তাছাড়া আর কি? ভালো কাজও করি। বুঝলাম। চলো তো যাই। এরপর কি হবে বলো তো? ওসব নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না আপু, ওগুলো আমি সব ঠিকঠাক করে রেখেছি। তাই নাকি? জি, বলেছিলেন যেটা চাই সেটা দিতে হবে। কি চাইবে? আপাতত একটা চুন। এই একদম না, মেরে ফেলবো কিন্তু এসব করলে। না না প্লিজ। থাপ্পড় খাইবা বলে দিলাম। ঠিক আছে, আপুরই দাও তাহলে। চুপ, সরো যাই। কি জানি আম্মু আব্বু রাফার ভাইয়ার সামনে যদি নীলিমা পড়ে যায়। একদম চুপ, আমাদের মাঝে ওই শাকচুনিরে একদম আনবে না। চুপ করে বসো, ওখানে সব ঠিক আছে, আমি নিজে সব প্ল্যানিং করে রেখেছি তো। কি প্ল্যানিং বলো? বলে দিলে আর মজাটা কোথায়? এত মজা লাগবে না, আমার চিন্তা হচ্ছে। আমাকে একটু জড়িয়ে ধরো, একটু সব চিন্তা চলে গেছে। আবার ফাজলামো করছো, আমি গেলাম। এই ওয়েট, কোথায় যাচ্ছ? প্রেমের রুমে এসে প্রেমের অনুভূতি ছাড়া কেউই বের হতে পারে না, বুঝলে মিস আরশোলা? কেন সবাইকে বুঝি রুমে এনে এভাবে আটকে রাখো? সবাইকে কেন আটকাতে যাবে? আমার তো শুধু আমার আরুকে আটকানো সব। মনের ঘরে, নিজের ঘরে, সব জায়গায় আরু আরু আরু, শুধু আরু। এসব পাগলামি বাদ দাও। আমার সংসারে কি পরিমাণ ঝামেলা সেটা তো তুমি জানো। সব ঝামেলার মধ্যে আবার তোমার ঝামেলাটা নতুন করে আনবে না প্লিজ। শোনো আরু, তোমার জীবনে আমি ঝামেলা হয়ে আসবো, দেখো তোমার জীবনে সুখ নিয়ে আসবো। সারাদিন জ্বালিয়ে মারে আর উনি নাকি নিয়ে আসবে সুখ। চলো আর একটু জ্বালাই। কথাটা বলে প্রেম আরশিয়ার ডান পায়ে হাত রাখলো। আরশিয়া কেঁপে উঠল। প্রেমের হাতটা সরাতে চাইলো কিন্তু পারছে না। প্রেম ছোট্ট একটা রিং বের করে আরশিয়ার পায়ের আঙুলে পরিয়ে দিল। আরশিয়া এমন কাহিনী দেখে হাসা শুরু করলো। প্রেম ফ্লোরে হাত দুটো হেলান দিয়ে আরশিয়ার হাসি মুখের দিকে তাকিয়ে আছে। আরশিয়ার হাসির কমতি দেখতে না পেয়ে জিজ্ঞেস করলো, এত হাসির কি হলো? আরশিয়ার হাসি আরো বেড়ে গেল। কোনো রকমে হাসি থামিয়ে দিয়ে বলল, সবাই পায়ে পায়েল নুপুর পরায় আর তুমি কি না পায়ের আঙুলে রিং পরিয়ে দিলে? ব্যাপারটা ফানি হলো না মিস্টার প্রেম? প্রেম চোখ টিপে বলল, একদমই ফানি না, কারণ প্রেম সবার মতো না। সে সবাইকে কপি করে না, বরং ভিন্ন কিছু করে। ও আচ্ছা, তাই নাকি? জি, আর সবাই নুপুর পরায় বলে আমাকেও নুপুর পরাতে হবে নাকি? আমার মন বলেছে রিং পরাতে। তোমার পায়ের আঙ্গুলগুলো খুবই সুন্দর, তাই ওগুলোতে রিং মানাবে। পায়ের আঙুলেও নজর গেছে? পুরো আশিয়াটাই আমার নজর। প্রেম আর আরশিয়ার কথার মধ্যেই প্রেমের ভাবি নীরা এসে দরজায় কড়া নেড়ে বলল, আপনাদের প্রেম করা শেষ হলে এবার নিচে আসতে পারেন। আরশিয়া ভীষণ লজ্জায় পড়ে গেল। কি একটা অবস্থা হলো। প্রেমের আবার কোনো রকম লজ্জা সরম নেই। সে নিচে নেচে বলল, আসতেছি। প্রেম আরশিয়াকে বলে নিচে যাচ্ছে। আরশিয়া কিছুটা চুপসে গেল। এতক্ষণ হেসেছে খুব, হঠাৎ মনে পড়লো এখন নিচে যেতে হবে। আর নিচে যে কি ঝড় আসছে সেটা তো আরশিয়া জানার বাইরে না। প্রেম কিভাবে কি প্ল্যানিং করেছে আরশিয়া জানে না। কি এমন করেছে যে আরশিয়ার কিংবা তার পরিবারের কারো মুখোমুখি হতে দেয়নি এখনো নীলিমাকে। আরশিয়া নীলিমাকে দেখেছিল একটা রুমের মধ্যে, দরজার ফাঁক দিয়ে তাকে দেখে চিনে ফেললো। কিন্তু চিন্তা হচ্ছে এটা ভেবে যে নীলিমার সাথে থাকা পুরুষটা আরশিয়ার ছোট ভাই শহীদুলের মতো লাগছে না। তাহলে কি নীলিমা এখন আর শহীদুল এর সাথে নেই? এত চিন্তা আরশিয়া আর নিতে পারছে না। একটা চেয়ার টেনে বসে পড়ল। সামনে সবাই কেক কাটা নিয়ে ব্যস্ত। রাফা একদম আয়নের পাশে দাঁড়িয়েছে। কি মিষ্টি করে হাসতেছে মেয়েটা, দেখে আরশিয়ার মন ভালো হয়ে গেল। এই মিষ্টি মুখটা দেখলে শান্তি চলে আসে মনে। মাতৃত্বের স্বাদ বুঝি এমনই হয়। আরশিয়া যে রাফার কাছে সন্তানের সব স্বাদ পেয়ে যায়। পোষা প্রাণীর প্রতি যেমন আমাদের মায়া বেশি থাকে, রাফাও আরশিয়ার কাছে তেমন একজন। কেক কেটে সবাই হই হুল্লোড় করতে ব্যস্ত। সবাই হাসি মুখ দেখে আরশিয়ার খুশি লাগছে। কিন্তু সবাইকে দেখা গেলেও নীলিমাকে কোথাও দেখা যাচ্ছে না। আরশিয়া ভয় পাচ্ছে নীলিমা চলে গেল না তো। এত সব চিন্তার মাঝেই প্রেম হুট করে আরশিয়ার সামনে এক টুকরো কেকের পিস নিয়ে হাজির। প্রেমকে দেখে আরশিয়া মুখ ভেঙচি দিল। প্রেম বুঝতে পেরে গেছে আরশিয়ার এখন বনিবনা করার মুড নেই, ফাজলামো করার মুড। তাই প্রেম চোখের ইশারায় বোঝালো, মুখে নেবে নাকি গালে? আরশিয়া চোখ বড় বড় করে তাকিয়ে চোখে চোখে ধমকালো।
প্রেম এবার কেকের পিসটা ঠোঁটের কাছাকাছি নিয়ে আবারও বোঝালো, তাহলে ঠোঁটে নাও। আরশিয়া বুঝতে পারলো প্রেমের সাথে বেশি তেরামি করা উচিত না, কারণ আরশিয়া যত তেরামি করবে প্রেম ঠিক তার 1000 গুণ তেরামি ফিরিয়ে দেবে আরশিয়াকে। প্রেমের হাতে রেখেই একটু কামড় দিয়ে খেলো। প্রেম আর খাওয়ার সুযোগ না দিয়ে আরশিয়ার অর্ধ খাওয়া কেকটা নিজের মুখে পুরে নিল। আরশিয়ার হাসি পেয়ে গেল প্রেমের ছোট্ট পাগলামি দেখে। খাওয়া দাওয়ার পর্ব প্রায় শেষ। বাসায় আসা সব গেস্ট চলে গিয়েছে। আরশিয়ারা ছাড়া আর কেউই নেই আপাতত। আরশিয়া কেবল অপেক্ষায় আছে নীলিমার মুখোমুখি হওয়ার, কিন্তু সে বুঝতেই পারছে না যে হবেটা কি, আর নীলিমাই বা কোথায়। ড্রয়িং রুমের সোফায় আরশিয়ার বাবা মা আর ভাই বসে আছে, সাথে প্রেমের বাবা মা, ভাই আর ভাবিও আছে। একপাশে প্রেম আর আরশিয়া রাফা আর রায়ানকে নিয়ে দাঁড়িয়ে আছে। প্ল্যানিং অনুযায়ী প্রেম সবার কাছে দুঃখ প্রকাশ করে বলল, কিছু মনে করবেন না, আমি 2 মিনিটের জন্য ড্রয়িং রুমের লাইট অফ করছি, একটু চুপ থাকবেন সবাই। উপস্থিত সবাই বুঝতে পারলো না যে কেন এমনটা করছে প্রেম, তবে আরশিয়া আন্দাজ করতে পারলো এখন নিশ্চয়ই কিছু না কিছু হবে। আর বাকি রইল প্রেমের ভাবি নীরা, সে অবশ্যই সবই জানে। প্রেমের অ্যাসিস্ট্যান্ট আপাতত সে। ড্রয়িং রুমে ড্রিম লাইট জ্বলছে। আবছা আলোয় প্রেম আরশিয়া চিন্তামাখা মুখের দিকে তাকিয়ে আছে মগ্ন হয়ে। নীরা প্রেমকে ধাক্কা মেরে বলল, আহা দেবর সাহেব, সিরিয়াস টাইমে প্রেম করতে নেই, আপাতত এসব বন্ধ রাখো। প্রেম লজ্জা পেল ভীষণ। লজ্জা পেয়ে আরশিয়ার থেকে দৃষ্টি সরিয়ে মন দিল কাহিনীতে। ড্রয়িং রুম স্তব্ধ হয়ে যাওয়াতেই প্রেমের ফুপির রুমে থাকা নীলিমা একজন পুরুষের হাত ধরে খুব সাবধানে বের হলো। পুরুষটা নিঃসন্দেহে তার হাজবেন্ড হবে। প্রেমের ফুপি চারদিকে তাকাচ্ছে কাউকে দেখতে পায় কিনা সেটার জন্য। মেইন ডোরের কাছাকাছি আসতেই প্রেম ড্রয়িং রুমে লাইট অন করে দিল। উপস্থিত সবাই হতবিহ্বল হয়ে গেল। নীলিমা ভয় পেয়ে তার হাজবেন্ডের হাতটা শক্ত করে ধরল। প্রেমের ফুপি ভয়ে মৃদু কাঁপছে। আরশিয়া অপলক তাকিয়ে আছে নীলিমার দিকে। প্রেমের বাবা মা ভাইও বেশ অবাক হলো এটা ভেবে যে নীলিমা কখন আসলো এখানে, কিভাবে আসলো, তাকে তো দেখেনি কেউই। আরশিয়ার বাবা মাও ইতিমধ্যে নার্ভাস হয়ে গেল। আরশিয়ার চোখ চিকচিক করছে। হুট করে ভাইয়ের কথা মনে পড়তেই তাকিয়ে দেখলো ভাই তার নীলিমার দিকে একধানে তাকিয়ে আছে। ভীষণ কষ্ট লাগলে ব্যাপারটা দেখে। হুট করে মনে পড়লো রাফা কোথায়। চারদিকে চোখ বুলিয়ে দেখলো রাফা নেই। আরশিয়া অস্থির হয়ে গেল। নীরা ইশারায় বোঝালো রাফা আর আয়ানকে রুমে রাখা হয়েছে। রাফা এসবের সম্মুখীন হোক, প্রেম সেটা চায়নি। আরশিয়া স্বস্তির নিঃশ্বাস ফেলল। সবাই প্রশ্নের জাল ফেলে দিল নীলিমার বিরুদ্ধে। নীলিমা চুপটি করে দাঁড়িয়ে আছে। প্রেমের বাবা নিষেধ ছিল নীলিমা যেন এই বাড়িতে কখনোই না আসতে পারে। তার কারণ হলো নীলিমার পাপ কাজের জন্য। নীলিমা নিজের সংসার ফেলে চলে যাওয়ার পরে এমন সিদ্ধান্ত নেন প্রেমের বাবা। নীলিমার মা প্রেমের ফুপির উদ্দেশ্যে কঠোরভাবে জিজ্ঞেস করে প্রেমের বাবা, তোমার মেয়ে আমার বাড়িতে কিভাবে আসলো? প্রেমের ফুপির নিরুত্তর। উনি আবার বলল, তোমার মেয়ের জন্য আমার বাড়ির দরজা বন্ধ চিরকালের জন্য। আরশিয়ার বাবা মায়ের কোনো কিছুই বোধগম্য হলো না। আরশিয়ার বাবা এবার কিছুটা রাগান্বিত কণ্ঠে প্রেমকে ডেকে বলল, আরমান, তোমার বাসায় কি এসব দেখার জন্য এনেছো? আমি কিংবা আমার পরিবার এসব দেখতে চাচ্ছি না। আমরা তাহলে এবার আসি। প্রেম সবাইকে থামিয়ে দিয়ে বলল, সবাই একটু চুপ হয়ে আমার কথাগুলো শুনেন প্লিজ। আব্বু, আপনি ফুপিকে বা তার মেয়েকে কিন্তু জিজ্ঞেস করে উত্তর পাবেন না, তাই অনুমতি দিলে আমি সবকিছু ক্লিয়ার করতে চাই। সবাই অনুমতি দিল। আরশিয়ার ভাই আশাদুলও প্রস্তুতি নিয়ে বসলো সব শোনার জন্য। প্রেম বলতে শুরু করলো, আব্বু, তোমার প্রশ্নের উত্তর আমি দিচ্ছি। নীলিমা আপুকে আমি ডেকেছি, কিন্তু সে জানতো তার মা ডেকেছে। মানে হলো আমি ফুপ্পির মোবাইল থেকে মেসেজ করে বলেছি যে এই বাড়িতে আসতে। কেউই কিচ্ছু বলবে না। তোমরা সবাই জানতে যে নীলিমার সাথে তার মায়ের কোনো যোগাযোগ ছিল না, কিন্তু তোমরা ভুল জানতে। নীলিমা ফুপ্পির সাথে সম্পূর্ণ যোগাযোগ রাখত। দিনের পর দিন আমাদেরকে ঠকিয়েছে। এরপর নীলিমা যখন এই বাড়িতে এসেই পড়ল, তখন আর বের হওয়ার সুযোগ পেল না। আর আমিও চাচ্ছিলাম সে লুকিয়ে থাকুক তার মায়ের ঘরে। এতে আমাদের সবার জন্য সুবিধা হয়েছে। তা না হলে আরও আগেই ওর মুখ দেখলে আমাদের আনন্দ মাটি হয়ে যেত। আশা করি এবার সবাই বুঝতে পারছো যে নীলিমা কিভাবে এই বাড়িতে আসলো। এবার আঙ্কেল, আপনাকে কিছু আমার বলার আছে। আরশিয়ার আব্বু ঠান্ডা মাথায় সম্মতি প্রকাশ করলো বলার জন্য। প্রেম বলল, আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি আঙ্কেল, আন্টি আর ভাইয়ার কাছে, কারণ আপনাদেরকে আমি জেনে শুনে এই পরিস্থিতিতে ফেলেছি। এটা আসলে প্ল্যানিং করাই ছিল। তো যাই হোক, এখন কথা হচ্ছে নীলিমা হচ্ছে আমার ফুপির মেয়ে। সে একটা মাত্রই মেয়ে। ফুপির হাজব্যান্ড মারা গিয়েছে অনেক আগে। যদিও নীলিমাকে আপনারা আরশিয়ার ফ্রেন্ড হিসেবে চিনেন এবং আপনাদের ছেলের বউ হিসেবেও চিনেন,
কিন্তু এখন আমি চিনাচ্ছি আমার দিকটা দিয়ে। তো বলতে লজ্জা নেই যে আমার ফুপ্পি হলো একটি লোভী মহিলা। তার হাজবেন্ড বেশ সম্পদশালী থাকলেও ফুপ্পির ব্যবহারের কারণে আগে থেকেই সবকিছু এতিমখানাতে দান করে দিয়েছিল। ফুপ্পির হাজবেন্ড যখন অসুস্থ হয় তখন উনি একটা টাকাও খরচ করেননি, টাকা কমে যাবে বলে। এই অবস্থা দেখে উনি সব কিছু দান করে দিয়ে পরপারে পাড়ি জমান। ভেবেছিল হাজবেন্ডের মৃত্যুর পর উনি সব কিছুর মালিক হবে, কিন্তু দেখে যে কিছুই নেই। এই তো গেল ওনার কাহিনী। এরপর শুরু হলো ওনার মেয়ের কাহিনী। আসলে মেয়ের দোষ নেই, মেয়ে তো মায়ের থেকেই শিখেছে। নীলিমা যখন একটু বড় হলো তখনই লেলিয়ে দিল আমারই বড় ভাইয়ের পেছনে। চেয়েছিল বড় ভাইকে পকিয়ে বিয়ে করে নিলেই কেল্লা হবে, কিন্তু আমার বাবা সেটা হতে দিল না। বাবা বুঝতে পেরে সেই দিনের পর থেকে ফুপ্পির সাথে সম্পূর্ণ সম্পর্ক ছেদ করলো। এরপর শুরু হলো আপনাদের কাহিনী। নীলিমা আপনাদের বাড়ির বউ হলো, এরপর আপনাদের বাড়ির ছেলেকে নিয়েই পালিয়ে গেল। এইসব তো আপনাদের জানাই। তবে নীলিমা যখন পালিয়ে গেল তখন ফুপ্পি খুব কান্নাকাটি করে আমাদের বাড়িতে আশ্রয় নিল, কারণ মেয়ে চলে গেছে তো ওনাকে খাওয়াবে কে। বাবা সেদিন শর্ত দিয়ে বাড়িতে ঢুকিয়েছিল যে কখনো অমন মেয়ের সাথে যেন যোগাযোগ না রাখে, কিন্তু ফুপি শর্ত রাখেনি। উপস্থিত সবাই হতবাক হয়ে তাকিয়ে আছে প্রেমের দিকে। প্রেমের মুখে এত সব শুনে কারো মুখে কোনো কথা নেই। আরশিয়া লজ্জায় মাথা নিচু করে রাখছে, এটা ভেবে যে এমন একটা মেয়েকে সে বোনের স্থানে বসিয়েছিল। নীলিমার মুখটা দেখার মতো নেই এখন। মুখ কালো করে প্রেমের উদ্দেশ্যে বলল, কাজটা তুই ঠিক করলি না প্রেম। প্রেম হাসতে হাসতে বলল, তোর মুখ দিয়ে এখনো কথা আসে কিভাবে, নির্লজ্জ? প্রেমের ফুপি একপাশে চুপটি করে দাঁড়িয়ে আছে, ধরা পড়ে যাওয়া চোরের মতো। প্রেম সবার সামনে আরশিয়ার উদ্দেশ্যে বলল, সব তো খোলাসা করলাম আরুশোলা, আর কি কিছু জানার আছে? আরশিয়া চুপ করে আছে। নীলিমা বুঝতে পারলো আরশিয়ার সাথে প্রেমের ভাব আছে, তাই মুখ ভেঙচিয়ে বলল, তার মানে এসব তুই করেছিস আরশি? এই তোর বন্ধুত্ব? নীলিমার মুখে এমন কথা শুনে বন্ধুত্ব নিয়ে কথা তুলেছে দেখে আরশিয়ার রাগে তেড়ে এসে নীলিমার গালে বসিয়ে দিল একটা থাপ্পড়। নীলিমা সহ উপস্থিত সবাই বাঘিনী রূপে আরশিয়ার দিকে তাকিয়ে রইল। সর্বদা চুপচাপ প্রকৃতির আরশিয়া কি না রেগে গিয়ে তার প্রাণপ্রিয় বান্ধবীকে থাপ্পড় মারল, তাও সবার সামনে। ব্যাপারটা ঠিক হজম করে নেওয়ার মতো ছিল না। সবসময় যেই মেয়েটা নীলিমাকে নিজের সবটা দিয়ে ভালোবেসে এসেছে, কখনো জোর গলায় কিছু বলেনি পর্যন্ত, সেই মেয়েই কিনা নীলিমাকে মারল। নীলিমার আগে তেড়ে গিয়ে আরশিয়াকে থাপ্পড় মারতে গেলেই আশা ধুলে সে নীলিমার হাতটা ধরে নিয়ে বলল, আমার সামনে আমার বোনের গায়ে হাত দেওয়ার সাহস কারো নেই। ওর ওখানে তো তোমার মতো একটা নষ্ট মেয়ের কোনো সাহস থাকারই কথা না। নীলিমা হাতটা মুচড়ে দিয়ে বলল, ছাড়ো বলছি আমার হাতটা। সারা জীবন তো বোনের গোলামিই করলে, আর কত করবে? নীলিমার এমন কথার জবাবে আশাদুল নিজেকে আর সামলাতে পারল না। ঠাস করে আরেকটা থাপ্পড় পড়ল নীলিমার গালে। নীলিমা এবার লজ্জায় মাথা নিচু করে ফেলল। আশাদুল এবার হুঙ্কার দিয়ে বলল, আমার বোনকে নিয়ে তোমার এত সমস্যা ছিল সেটা তো আগে বুঝতে পারিনি। যে বোনের জন্য তুমি আমার বাড়িতে পা রাখতে পেরেছো, সেই বোনকে নিয়ে তোমার সমস্যা ছিল? সি সি সি, আমার এটা ভেবে লজ্জা লাগছে যে আমি এতটা বছর তোমার মতো একটা মেয়ের জন্য নিজের জীবন, আমার মেয়ের জীবন, এমনকি আমার বোনের জীবনটাও থামিয়ে রেখেছিলাম শুধু তোমার জন্য। আমি আমার বোনের সাথে ঠিক মতো কথাটাও বলিনি। ভেবেছিলাম আমার বোন হয়তো তোমার সাথে যোগ হয়ে তোমাকে পালিয়ে যেতে সাহায্য করেছে, কিংবা আমার বোন হয়তো সব জেনেও চুপ করে আছে। কিন্তু তোমার আজকে যেই রূপ আমি দেখলাম তাতে বোঝা যাচ্ছে যে তুমি ঠিক কতটা নিচু মন মানসিকতার একজন মানুষ। অবশ্য তোমাকে মানুষ বললেও ভুল হবে, তুমি তো মানুষের কাতারেও পড়ো না। খুব বেশি রেগে যাওয়াতে আশাদুল অনেকটাই হাঁপিয়ে উঠল। আরশিয়া তার ভাইয়ের হাতটা ধরে এনে সোফাতে বসিয়ে শান্ত হতে বলল, কিন্তু শান্ত হতে বললে কি শান্ত হওয়া যায়? উপস্থিত সবাই অশান্ত মন নিয়ে বসে আছে যার যার স্থানে। নীলিমা চুপ হয়ে দাঁড়িয়ে আছে। একপাশে নীলিমার আম্মু মুখে কাপড় চেপে দাঁড়িয়ে রইল। প্রেম এবার নীলিমার সাথে থাকা পুরুষটার কাছে গিয়ে জিজ্ঞেস করলো, এবার তাহলে আপনার পার্টটা শেষ করা যাক মিস্টার। মিস্টার মারুফ। ওকে মিস্টার মারুফ, বলেন তো আপনি কে, আপনার পরিচয় কি? আপাতত নীলিমার হাজবেন্ড। প্রেম কিছুটা বিদ্রুপের হাসি হেসে বলল, ছি ছি, এখনো এবার হাজবেন্ড হিসেবে নিজেকে দাবি করছেন? লজ্জা শরম অবশিষ্ট আছে নাকি আপনিও তার চরিত্রের মতোই? মারুফ মাথা নিচু করে বলল, বিয়ের সময় নীলিমা 15 লক্ষ টাকা কাবিন করেছে।
তাই আমি তাকে ছেড়ে দেওয়ার কথা মাথায়ও নিতে পারি না, কারণ আমার কাছে তো টাকা নাই। প্রেম হাসতে হাসতে লুটিয়ে পড়ার অবস্থা থেকে বলল, হায় রে বেচারা, পড়েছো ফাঁদে, সামলাও ঠেলা। উপস্থিত সবাই প্রেমের হাসিতে না হেসে পারল না। সবার মাঝ থেকে আরশিয়া এবার হুট করে বলে উঠল, এই ছেলে তোর হাজবেন্ড হলে আমার ছোট ভাই কোথায়? নীলিমা এবার কিছুটা চিন্তিত স্বরে বলল। শহীদুল বাসায় না? আরশিয়া চেঁচিয়ে বলল, বাসায় মানে কি? আমার ভাই তোর সাথে গিয়েছে। আসলে আমার সাথে গিয়েছিল, কিন্তু আরশিয়ার আম্মু এতক্ষণে নীরব শ্রোতা থাকলেও এবার কিছুটা তেজ নিয়ে বলল, এই মেয়ে, আমার ছেলেকে কি করেছিস? আমার ছেলে কোথায়? নীলিমা বলতে নিয়েছিল যে আম্মু, কিন্তু উনি থামিয়ে দিয়ে বলল, একদম চুপ। তোর ওই মুখে আমাকে আম্মু ডাকছিস কেন? তোর ওই মুখে আমি আম্মু ডাক শুনতে চাই না। আমাদের সামনে যে আমার মেয়ের গায়ে হাত দিতে চায়, সে যে এখানে দাঁড়িয়ে থাকার সাহস পাচ্ছে, এটাই তো অনেক। আরশিয়া এবার তার মাকে শান্ত হয়ে বসার জন্য বলল। তারপর নীলিমাকে বলল বলার জন্য যে শহীদুল কোথায়। নীলিমা বলল, আসলে সেদিন শহীদুল আমাকে পালিয়ে যেতে দেখতে বলেছে বলে আমি ওকে পাঠিয়েছিলাম। সে তার জিএফের সাথে সবকিছু আমার শেয়ার করেছিল। আমি তখন তাকে হুমকি দিই যে আপনার কাছে উল্টাপাল্টা বানিয়ে বলবো, তাই সে ভয় পেয়ে যায়। আর তখন আমি ওইটার সুযোগ নিয়ে বলি যে পালিয়ে যেতে আমাকে সাহায্য করতে হবে, কিন্তু সে প্রথমে রাজি হয়নি। পরে আমি আরো কঠোরভাবে হুমকি দেওয়ায় পরে রাজি হয়েছে, কিন্তু সে জানতো না যে চিঠিতে আমি তার সাথে পালিয়ে গিয়েছি বলে লিখে দিয়েছি। এরপর তো যখন বাসায় আসতে এলো, টের পেয়ে গেল সবকিছু। তারপর থেকে হয়তো আর বাসায় যেতে পারেনি। জিএফটাও মনে হয় চলে গেছে ছেড়ে। ছেলের এমন অঘটনের কথা শুনে আরশিয়ার আম্মু কান্না শুরু করে দিল। এই ছেলেকে কিনা এতটা বছর ধরে ভুল বুঝে আসছে, এখন ছেলে তার কোথায় আছে, কিভাবে আছে কে জানে। আরশিয়ার বাবা এবার বেশ রেগে মেগে নীলিমার মায়ের উদ্দেশ্যে বলল, শুনেছেন শুনেছেন আপনার মেয়ের কথা? কি কি করেছে সে? লজ্জা হচ্ছে তো আপনার নাকি? নীলিমার আম্মু এবার প্রায় কান্না করা শুরু করে দিল। উনিও বুঝতে পারেনি যে তার মেয়ে ঠিক এতটা করতে পারে। উপস্থিত সবাই লজ্জায় মাথা নিচু করে বসে আছে। প্রেম এবার নীলিমার কাছে এসে ফিসফিস করে বলল, আমার সামনে আরুর গায়ে হাত তুলতে গিয়েছিলি, সাহস অনেক বেড়েছে। ভাগ্য ভালো যে এখানে সবাই আছে, তা না হলে ওই হাত আমি ভেঙে দিতাম। প্রেমের লাল চোখগুলো দেখে নীলিমা শুকনো গলাটা ভিজানোর জন্য পানির খোঁজ করলো হয়তো। নীরা প্রায় সাথে সাথেই এক গ্লাস পানি এনে নীলিমার সামনে ধরে বলল, আমার হাজবেন্ডকে পটাতে পারো তাই বলে আমাকে অভিনন্দন। নাও, খুশি হয়ে তোমাকে পানি খাওয়াচ্ছি। নীলিমা লজ্জায় মাথা নুইয়ে রাখলো। নীরা এবার নীলিমার হাতটা ধরে কিছুটা ধাক্কা মেরে গ্লাসটা ধরিয়ে দিয়ে চলে গেল। প্রেমের বাবা আরশিয়ার বাবার উদ্দেশ্যে বলল, ভাইজান, আপনি কি চাচ্ছেন ওর শাস্তি হোক? যদি চান তাহলে আমি এখনই ব্যবস্থা করছি। আরশিয়ার বাবা বলল, না না ভাই, যেতে দেন ওরে। ওর শাস্তি আমরা দিতে চাই না, উপরওয়ালা দিবে ওরে শাস্তি। প্রেমের বাবা এবার ক্ষিপ্ত নয়নে নীলিমার দিকে তাকিয়ে বলল, শুনেছিস তো কি বললো? যা এবার তুই সবার চোখের সামনে থেকে, তোর ছায়া যেন এখনো কারো উপর না পড়ে। নীলিমা অশ্রুভেজা নয়নে মায়ের দিকে তাকালো। প্রেম এবার ক্ষিপ্ত হয়ে বলল, মাটাকেও সাথে নিয়ে গেলে মনে হয় ভালো হয়। নীলিমা মায়ের দিকে তাকিয়ে বুঝলো তার মা একটু রাজি নয় তার সাথে যাওয়ার জন্য। মারুফের হাত ধরে নীলিমা বেরিয়ে গেল। প্রেম ও প্রেমের বাবা আরশিয়ার সম্পূর্ণ পরিবারের কাছে সবকিছুর জন্য ক্ষমা চেয়ে নিল। আরশিয়ার বাবা বেশ প্রফুল্ল মনে সবার থেকে বিদায় নিয়ে বের হয়ে গেল নিজ বাসায় যাওয়ার উদ্দেশ্যে। রাত প্রায় 12টা বাজে। আরশিয়া বাবা মা আর ভাইকে নিয়ে বের হলো বাসায় যাওয়ার উদ্দেশ্যে। যদিও প্রেমের আব্বু আম্মু অনেক জোরাজুরি করেছে আজকে রাতটা থেকে যেতে, কিন্তু ওরা কেউই রাজি হয়নি। রাস্তা সম্পূর্ণ ফাঁকা, গাড়িও নেই একদম। ঢাকা শহরের রাস্তায় রাত 12টার সময় গাড়ি পাওয়াটা মুশকিল হয়ে যায়। প্রেমের বাসার গাড়িটাতেও অন্য গেস্ট নিয়ে গেছে, এখনো ফেরেনি বলে আরশিয়ারা যেতে পারল না। কোনো উপায় না পেয়ে সবাই বাসার দিকে হাঁটা তুলল। তবে প্রেম তার বাইকটা নিয়ে ঘুমন্ত রাফাকে কোলে নিয়ে বাইকে বসে পড়ল। পাশে আরশিয়া হাঁটছে। প্রেম ধীরে ধীরে বাইক নিয়ে যাচ্ছে আরশিয়ার সাথে সাথে। আরশিয়াকে বাইকে বসতে বললেও আরশিয়া রাজি হয়নি। সামনে বাবা মা আর বড় ভাই হাঁটছে, সে কিনা বাইকে বসে যাবে, ব্যাপারটা আরশিয়ার পছন্দ নয়। আকাশটা বেশ স্বচ্ছ, একদম আকাশের মধ্যখানে চাঁদ তার সমস্ত আলো ছড়িয়ে দিয়ে রেখেছে।
খুব দূরে দুই একটা তারা উঁকি দিচ্ছে। আরশিয়ার পরিবারের সবাই একসাথে কথা বলতে বলতে হাঁটছে। আরশিয়া প্রেমের বাইকের কিছুটা কাছে হাঁটছে আনমনে। কত কিছু হয়ে গেল সেগুলোই ভাবছে আর হাঁটছে। মনে মনে এটাও ভাবছে যে এরপর না জানি আর কি হয়। হাঁটার মধ্যে মাঝে মাঝে প্রেমের বাইকের দিকে নজর দিয়ে ঘুমন্ত রাফাকে দেখছে। প্রেম খুব সাবধানে রাফাকে বুকের সাথে লাগিয়ে ধীরে ধীরে বাইক চালাচ্ছে। আরশিয়াকে তাকাতে দেখে মুচকি এসে বলল, আমার কি রূপ বেড়েছে আরু? হঠাৎ প্রেমের প্রশ্নে মাথা তুলে তাকালো আরশিয়া। খুব সযত্নে উত্তর করল, কম ছিল কবে যে এখন নতুন করে বাড়বে? ওরে, তার মানে আগে থেকে আমি রূপবান। সেটা তো সবাই দেখছে আর জানেও। আমি বললে কি আলাদা কিছু হবে? অবশ্যই, তোমার চোখে সুন্দর মানেই আমি বিশ্বসেরা একজন। সৌন্দর্য দিয়ে কি হয় প্রেম? আমি যদি বলি তুমি খুব সুন্দর, তাহলে কি আমাদের ভালোবাসা হয়ে গেল? না, তেমনটা তো বলিনি। বলিনি ঠিক আছে, কিন্তু সুযোগ পেলে বলতে কতক্ষণ? কি বলতে চাচ্ছেন আরু ম্যাম? খোলাখুলি বলেন তো শুনি। তেমন কিছুই না, শুধু বলতে চাচ্ছি যে তুমি নিজেকে আমার কাছে সুন্দর করার চেয়ে তোমার ব্যক্তিত্ব সুন্দর করার চেষ্টাটা বেশি করো। আমি বলছি না যে তোমার ব্যক্তিত্ব খারাপ, তবে এটা সত্যি যে প্রতিটি মানুষ নিজেকে অন্যের চোখে সুন্দর করতে চায়। কেউই চায় না অন্যের চোখে ভালো, নয়নীয়, ভদ্র কিংবা নিজের ব্যক্তিত্ব ফুটিয়ে তুলতে। জি ম্যাম, আপনার লেকচারটা আমি নোট করে নিলাম। মজা করো না। উফস, মজা করছি না তো, সিরিয়াসলি। ওকে ফাইন। আবারও নীরবতা। আরশিয়া নিজের মতো করে হাঁটছে। প্রেম বাইক চালাচ্ছে সাবধানে। একটু পর পর আরশিয়াকে দেখছে। বেচারি এক হাতে লং জামাটা ধরে আরেক হাতে পায়ের জুতা গুজোড়া নিয়ে হাঁটছে। প্রেম আরশিয়াকে থামিয়ে দিয়ে বলল, জুতা হাতে কেন? পা কিছুটা কেটে গিয়েছে মনে হয়, জ্বলছে বেশ। এতটা পথ জুতা পায়ে দিয়ে হেঁটে যাওয়া সম্ভব না। উপস, শ্বশুর সাহেবকে বললাম আজকে থেকে যেতে, কিন্তু তা তো করলোই না। আবার রিক্সা ডাকতে বললাম, সেটাও করলো। সে নাকি বাসায় যাবে হেঁটে হেঁটে। এতে তো ওনার লাভ আছে, ডায়াবেটিসের রোগী বলে কথা। প্রেমের আহাজারি শুনে আরশিয়া শব্দ করে হেসে বলল, ভালো হলো না? তোমার ডায়াবেটিস থাকলেও সেটা চলে যাবে। থাক, হয়েছে। বাপের পক্ষই তো নেবে। তাহলে কি তোমার পক্ষ নিব? তা কেন নেবে? কষ্ট তো হচ্ছে আমার হবু বউয়ের, তাতে তোমার কি? প্রেমের দুষ্টু কথা শুনে আরশিয়া চোখ পাকিয়ে তাকিয়ে বলল, খুব তো পাকনা পাকনা কথা শিখছো দেখছি। এতটাও ছিলাম না, তোমার প্রেমে পড়ে আমার এই অবস্থা হয়েছে। ও, এখন আমার দোষ তাহলে? দোষ তো অবশ্যই তোমার। চোখের ঘুম কেড়ে নিয়ে যদি বলো আমি চুরি করি নাই, তাহলে কি হবে নাকি? হোয়াট? এখন আমি আবার চোর হয়ে গেলাম? হলে সমস্যা কোথায়? মানে কি, আমি কেন চোর হতে যাব? আমি কি চুরি করেছি শুনি? এই যে সম্পূর্ণ আমিটাকেই তো চুরি করে নিলে। এ আসছে, আমার বইয়ে গেছে তোমার মতো বস্তা পচা জিনিস চুরি করলেও লস। তাই না? ঠিক আছে, দেখা যাবে। দেখো দেখো। ভুলে গিয়েছেন নাকি? বলেছিলেন যেটা চাই সেটাই দিতে হবে। না, ভুলি নাই তো, ভুলবো কেন? ওকে, গুড। কি চাই আপনার মিস্টার আরমান আসওয়াদ? প্রেম? আমার আরশিয়াকে চাই। আর সে অন্য কারোর জন্য বরাদ্দ। আরশিয়ার মুখে এমন কথা শুনে প্রেম সাথে সাথে বাইক থামিয়ে দিয়ে দাঁড়িয়ে গেল। চোখ জোড়ার সাথে সাথে লাল হয়ে গেল। আরশিয়া বুঝতে পারেনি প্রেম সিরিয়াস নিয়ে নেবে কথাটা। বাইক থামিয়ে প্রেম চুপ করে দাঁড়িয়ে আছে দেখে আরশিয়া ভয়ে ভয়ে ডেকে পড়ল, কি ব্যাপার, যাচ্ছ না কেন? সারা রাত কি এখানেই কাটাবো নাকি? প্রেম নিরুত্তর হয়ে দাঁড়িয়ে আছে। আরশিয়া আবারও ডেকে বলল, কি হলো, আসো না কেন? প্রেম ছোট করে বলল, কার জন্য বরাদ্দ তুমি? আরশিয়া এবারও আয়েশ করে বলল, আছে তো একজন, কেন থাকতে পারে না? একজন কেন, অনেকজনই তো থাকতে পারে। আমি কি দেখতে শুনতে খারাপ নাকি যে কেউই থাকবে না আমার জন্য? আরশিয়ার কথার প্রত্যুত্তরে প্রেম কোনো কিছু না বলেই 2 সেকেন্ড চুপ থেকে বাইক থেকে নেমে এসে রাফাকে আরশিয়ার কোলে দিয়ে ফের বাইকে উঠে বসে বাইক স্টার্ট করে বলল, যে বা যারা আপনার জন্য বরাদ্দ, আপনি বরং তাদেরকেই বলেন বাসায় পৌঁছে দিতে। কথাটা বলেই প্রেম চটজলদি বাইক নিয়ে আরশিয়ার সামনে থেকে চলে গেল। যতদূর বাইকটাকে দেখা গিয়েছে আরশিয়া কেবল ফ্যালফ্যাল করে তাকিয়েছিল। কোনো কিছু বুঝে ওঠার আগেই প্রেম অদৃশ্য হয়ে গেল।
প্রায় 2 দিন হয়ে গেল প্রেম লাপাত্তা। কোনো কল টেক্সট কোনো কিছু নেই। আরশিয়া প্রেমের টেক্সটের জন্য অপেক্ষা করেনি, ব্যাপারটা একদমই তা না। অপেক্ষা করতে করতে প্রায় বিরক্ত হয়ে মনে মনে আওড়াচ্ছে। কি এমন বলেছি যে এভাবে রাগ করে থাকতে হবে? একটু দুষ্টুমি না হয় করলাম, আর নিজে যে অল টাইম আমার সাথে ফাজলামো করে, ওগুলোর বেলায় কিছু না। রাত তখন প্রায় 11টা বাজে। আরশিয়া ব্যালকনিতে পায়চারি শুরু করে দিল। যখন কোনো মানুষ আমাদের নিয়মিত সঙ্গী হয়, স্বভাবে পরিণত হয়ে যায়, তখন হুট করে যদি সেই মানুষটা পরিবর্তন হয়ে যায় কিংবা আগের মতন আর সঙ্গ না দেয়, তখন আমাদের পুরো পৃথিবীটা এলোমেলো লাগে, কোনো কিছুই ভালো লাগে না। প্রেমও সারাক্ষণ আরশিয়াকে সঙ্গ দিয়েছে ঠিক, কিন্তু হুট করে এমন চুপ থাকাটা আরশিয়া মেনে নিতে পারছে না। তার কেমন অস্থির লাগছে। কিছু সময় নিজের প্রতি বিরক্ত আছে, আবার কিছু সময় প্রেমের উপর বিরক্ত হচ্ছে। আশেপাশের কোনো কিছুই তেমন সহ্য হচ্ছে না। ভালো কথাতেও তেলে বেগুনে জ্বলে উঠছে। এটা কি তবে প্রেমে পড়ার লক্ষণ? খুব সকালে আরশিয়া রাফাকে স্কুলের জন্য রেডি করিয়ে দিল। আজ অনেকদিন পর রাফা স্কুলে যেতে পারছে। কিছুটা আলসেমিও করছে যাবে না বলে। বাচ্চা মানুষের মন এই ভালো তো এই খারাপ। গাড়িতে তুলে দিতে দিতে আরশিয়া রাফাকে উপদেশ হিসেবে বলল, রাফা একদম কারোর সাথে ঝগড়াঝাটি করবে না, কেমন? আর পড়া দেবে সব ম্যামদেরকে, ওকে? ঠিক আছে ফুপ্পি, আমি তো গুড গার্ল। রাফা তো অনেক অনেক গুড। টাটা ফুপ্পি। আল্লাহ হাফিজ মনি। রাফাকে বিদায় দিয়ে আরশিয়া তৈরি করে করে রেডি হয়ে নিল ভার্সিটি যাওয়ার জন্য। যদিও এখনো ভার্সিটি যাওয়ার সময় হয়নি, তাও আরশিয়া আজকে তাড়াতাড়ি যাবে, কারণ প্রেমের ফোনে টেক্সট করে জানিয়েছে যে আজকে দেখা করতে চায় ভার্সিটিতে। প্রেম অবশ্য সিন করেও রিপ্লাই দেয়নি, তাও আরশিয়ার বিশ্বাস যে প্রেম আসবেই। ভার্সিটি ক্যাম্পাসে একদম একা বসে আছে আরশিয়া। ওর ফ্রেন্ড আছে একজন, অনু, তাকে বলেছিল সাথে আসতে, কিন্তু এত তাড়াতাড়ি সে আসতে পারবে না বলে জানিয়ে দিয়েছে। আশেপাশের পরিবেশটা খুবই মনোমুগ্ধকর। আরশিয়া একটা বেঞ্চিতে বসে আছে একা একা। একটু পর খেয়াল করলো কয়েকটা ছেলে একটু দূরে বসে বসে আরশিয়ার দিকে তাকিয়ে কিছু বলছে। খুব সম্ভবত ছেলেগুলো হোস্টেলে থাকে, তা না হলে এত তাড়াতাড়ি ওদের আসার কথা না। আরশিয়া কিছুটা ভয় পেলেও মুখ চেহারা একদম কঠিন করে বসে আছে, কারণ দুর্বলতা কাউকে দেখালে সেটা সুযোগ নিতে কেউই ছাড়ে না। ইতিমধ্যেই প্রেমকে আবারও টেক্সট দিয়ে বর্তমান পরিস্থিতি জানিয়েছে আরশিয়া, কিন্তু প্রেম আসতেছে না, আবার কোনো রিপ্লাইও দিচ্ছে না। এদিকে ছেলেগুলো আরশিয়াকে নিয়ে আরো বেশি ট্রোল করছে। এই মুহূর্তে আরশিয়ার খুবই বিরক্ত লাগছে প্রেমের উপর। একটা ছেলে আরশিয়াকে ডেকে বাজে ভঙ্গিতে বলল, আপু একা যে আসবো নাকি? আরশিয়া বিরক্তিতে মাথা নিচু করে বসে আছে, কিছু বলবে যে সেটাও পাচ্ছে না। আরশিয়াকে আর ওই ছেলেকে আর কিছু বলার সুযোগ না দিয়ে প্রেম বলে উঠল, দেখতেই পাচ্ছিস তোদের সিনিয়র সে, নিশ্চয়ই বাসায় 2-3টে বাচ্চা কাচ্চা ফেলে এসেছে, তারপরে তোদের আসতে ইচ্ছে করে? তোদের রুচিতে থুথু। ছেলেগুলো প্রথম বর্ষের হলেও প্রেমের ডিপার্টমেন্টের না, কিন্তু প্রেমকে চেনে ভালো করেই। মোটামুটি সবাই প্রেমকে চেনে। প্রেমের কথাতে কোনো রকম জবাব না দিয়ে ছেলেগুলো উল্টো দিকে ঘুরে হাঁটা ধরল। আরশিয়া প্রেমের দিকে ক্ষিপ্ত নয়নে তাকিয়ে আছে। প্রেম আরশিয়ার পাশে বসতে বসতে বলল, বলেছিলেন যে অনেকেই নাকি আছে বরাদ্দ, তো সেই অনেকের মধ্যে ওরাও আছে নাকি? আরশিয়া রেগে মেগে বলল, একদম চুপ, তোমার জন্য এত কিছু হয়েছে। প্রেমের অনেকটা অবাক হওয়ার ভান করে বলল, ওরে আল্লাহ, তাই নাকি? কিন্তু আপনি তো বলেছিলেন আপনি দেখতে শুনতে কম না, তাই কত মানুষই আছে, তো সুন্দরী দেখে ওরাও একটু ঢিল মারতে চাইলো আর কি। মজা নিচ্ছ? আবার কি যে বললে, বাচ্চা কাচ্চা রেখে আসছি বাসায়। তো এটা বলাতে তোমার মান চলে গেল বুঝি? আহারে, বেশি বকছো। মান কেন যাবে? এগুলো না বললে আপনার উপর ঢিল মারা পোলাপানগুলো এখান থেকে যেত না আপু। হয়েছে, এবার বলো তোমার সমস্যাটা কি? আমার সমস্যা তো আমি দেখছি না, তুমি দেখছো বুঝি? অবশ্যই দেখছি, ঢংগুলো এবার বন্ধ করো। করলাম। দেখো খুব হেয়ালি করছো কিন্তু। তাহলে কি করব? যেটা করো সব সময়। প্রেম আরশিয়ার দিকে কিছুটা ঝুঁকে এসে বলল, ভালোবাসা চাই নাকি? এত বেশি বোঝো কেন? তাহলে কি চাইছো? কিছু না। কিছু সময় চুপ থাকার পর আরশিয়া ফের প্রশ্ন করল, সেদিন রাতে চলে গেলে রাগ করে, এরপর 2 দিন আর খবরও নিলে না, হোয়াই? এটা আমার ইচ্ছে নয় কি? ও
তোমার ইচ্ছে হলেই খোঁজ নেবে, বিরক্ত করবে, জ্বালাবে, আর তা না হলে কিছু করবে না। করবো বুঝি। আমি ভাবতাম তুমি বোঝো অনেক, এখন মনে হচ্ছে কচু বোঝো। বুঝেছি তো, আপনার জন্য যে অনেকজন বরাদ্দ করা আছে। আর সে এবার চেঁচিয়ে বলল, পাইছো একটা, এটাকে নিয়েই তখন থেকে কাহিনী করতেছো।